আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়ব। সেটা হলো আমরা যে খাদ্যগুলো খাই, সেই খাদ্যগুলো আসলে কত প্রকারের। দেখা যাচ্ছে কি আমরা যত যাই খাই নির্দিষ্ট কয়েক প্রকারের খাদ্যই আমরা খাই। এর বাইরে আমরা খাই না। এবং কোন খাদ্যের কি কাজ অর্থাৎ আমাদের প্রয়োজনের সময় কি প্রয়োজনে কোন খাদ্য বেশি খেতে হবে, কখন কোন খাদ্য কম খেতে হবে, অথবা এই ধরনের আরও অনেক প্রশ্ন থেকে যায়। তো সেই খাদ্য সম্পর্কিত আমরা যত খাদ্য খাই সব সম্পর্কিত যত প্রশ্ন আমরা সব কিছুর উত্তর পেয়ে যাব এই ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক। আমি আগেই বলে নিচ্ছি, এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা আসলে এআই দিয়ে আমি এআইকে বলছিলাম একটা সুন্দর ছবি তৈরি করে দাও। ও সুন্দর একটা ছবি তৈরি করছে ঠিকই, কিন্তু এর ভিতরে বেশ কিছু অসামঞ্জস্যতা রয়েছে, লেখার কিছু ভুল আছে। এই জিনিসগুলো আমি যেটা বলবো সে অনুযায়ী তোমরা করবে। এই ছবিটা খুব বেশি যে এই ছবি দেখেই পড়তে হবে না, এটা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য একটা তৈরি করছি। তো আমার কথা শুনলেই তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। আমরা যে খাবারগুলো খাই, আমরা কয়েক প্রকারের খাবার খাই। যেমন আমরা দেখা যাচ্ছে যে সকালবেলা নাস্তাতে কি খাই, রুটি খাই, অথবা এই ধরনের আরও অনেক কিছু খেতে পারি। তারপরে ডিম খাই, মাছ মাংস, সকালবেলা হয়তো মাছ মাংস খাই না। তারপর ঘিয়ে ভাজা পরোটা খাই, এই ধরনের অনেক কিছু খাই। তার ভিতরে এর ভিতরে কয়েক প্রকারের খাদ্য চলে এসেছে। খাদ্য মূলত ৬ প্রকারের। প্রথমত শর্করা। আমরা শর্করা সবথেকে বেশি পরিমাণে খাই। তারপরে হচ্ছে আমিষ। আমিষটা কি? মাছ, মাংস, এগুলো সবই আমিষ। মানে এই ধরনের যা আছে। তারপরে আছে স্নেহ। যত প্রকারের তেল ধরনের খাবার আমরা খাই, তেল, চর্বি ইত্যাদি ধরনের খাবার সবগুলোই হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। আর ৩ প্রকারের আছে, সেটা হচ্ছে পানি। পানিটা তো আমরা সবাই বুঝি, পানির সাথে কারো তুলনা নেই, পানির অপর নাম জীবন। তারপরে আসছে হচ্ছে আহ, ভিটামিন। ভিটামিনটা আসলে একটা খাদ্যের অদ্ভুত একটা উপাদান। এই উপাদানটা খাদ্যে খুবই কম, প্রতিটা খাদ্যেই থাকে এবং খুবই কম পরিমাণে। কিন্তু এই ভিটামিন কত বড় ভাইটাল জিনিস সেটা আমরা সামনে দেখব। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ভিটামিন। তারপরে আসছে খনিজ লবণ। এই খনিজ লবণটা আমাদের দেহের শারীরবৃত্তীয় অনেক কাজে খুব সাহায্য করে। তো আমরা দেরি না করে এই ছবি থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে বলতেছে এটা হচ্ছে শর্করা। শর্করা কি কি দেখতে পাচ্ছি, এখানে লেখাগুলো একটু ভুল লিখছে, ঠিকমতো লিখতে পারিনি। এটা হচ্ছে কি? পাউরুটি, এটা আলু, এটা ভাত। তো এই জিনিসগুলো হচ্ছে শর্করা। তারপরে আসছে আমিষ। কি কি আছে দেখো, আমিষ আছে হচ্ছে এগুলো হচ্ছে ডাল, এগুলো হচ্ছে ডাল, এবং এই ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শিমের বিচি, আর এগুলো ডাল। এইগুলোর মাঝে কিছু পরিমাণে আমিষ থাকে। মাংস, ডিম এবং মাছ। মাছ, মাংস, ডিম এইগুলো হচ্ছে মূলত আমিষ, এবং আমিষ মূলত পাওয়া যায় হচ্ছে প্রাণী থেকে। আর কিছু আমিষ আছে যেগুলো উদ্ভিদ থেকেও পাওয়া যায় খুব স্বল্প পরিমাণ, এবং সব উদ্ভিদে পাওয়া যায় না। বিশেষ করে ডাল জাতীয়, দানা জাতীয় যে ফলগুলো আছে, ডাল জাতীয় ফল, সেইখান থেকে কিছু পরিমাণে আমিষ আমরা পাই। এবং এই জিনিসটা খেয়াল রাখবা, এই আমিষ যেটা দিয়ে তৈরি হয়, দেখা যাচ্ছে কি যে আমিষ তৈরির মূল উপাদান যেটা, আমিষ তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। এখন ভাইয়া অ্যামিনো অ্যাসিড কি? অ্যামিনো অ্যাসিড কি এটা তোমাদের বোঝা লাগবে না। তোমরা জেনে রাখো, একটা ঘর তৈরি করার জন্য যেমন অনেক ইট একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা সাজাতে হয়, তো এরকম আমিষ তৈরি করার জন্য যে ইটগুলো ব্যবহার করা হয় সেই ইটের নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তাহলে আমিষ তৈরি হয় কি দিয়ে? অ্যামিনো অ্যাসিড দিয়ে। অ্যামিনো অ্যাসিড মূলত ২০ প্রকারের আছে। এটা তোমাদের মানে তোমাদের লাগবে না, তোমাদের বইতেও না, জাস্ট আমার কথাটা একটু শুনে রাখো যে মাছ মাংসে কি ধরনের মানে মাছ মাংস কি ধরনের আমিষ, আর উদ্ভিদ থেকে যেটা পাই আমরা ওইটা কি ধরনের আমিষ। কারণ আমাদের একটা ব্যাপার চলেই আসছে যে ভাইয়া, মাছ মাংস থেকে আমরা যে আমিষটা পাই, এই আমিষটা আর যেটা আমরা উদ্ভিদ থেকে পাই এই আমিষের ভিতরে পার্থক্য কি? আমরা জানি যে বেশিরভাগ আমিষই আসছে প্রাণী থেকে, তাহলে উদ্ভিদ থেকে আবার কিভাবে আমিষ আসছে? এই জিনিসটা একটু জেনে রাখো। এই যে ২০ প্রকারের অ্যামিনো অ্যাসিড দিয়ে আমিষ গঠিত হয়,
এই 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড প্রত্যেকটা 20 প্রকারই থাকে হচ্ছে মাছ মাংস মানে প্রাণীর আমিষ যেটা থাকে প্রাণীজ আমিষ এইটাতে এই 20 প্রকারের অ্যামিনো অ্যাসিডই থাকে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে উদ্ভিদ থেকে যে আমিষটা পাই ডাল জাতীয় খাবার থেকে অথবা শিমের বিচি থেকে এই ধরনের যে উদ্ভিদ থেকে যে আসে আমিষ এই আমিষগুলোতে অ্যামিনো অ্যাসিড 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড থাকে না, এতে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা তুলনামূলক কম, যে কারণে এই আমিষগুলো সম্পূর্ণ আমিষ না। দেখা যাচ্ছে কি যখন আমরা মাছ খাচ্ছি অথবা মাংস খাচ্ছি অথবা ডিম খাচ্ছি দুধ খাচ্ছি তখন আমিষের চাহিদাটা আমাদের সম্পূর্ণই পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আমিষের চাহিদা আর থাকছে না নির্দিষ্ট পরিমাণ আমিষ খেতে পারলে। কিন্তু আমি যদি সারাদিন বসে বসে ডাল খাই অথবা শিমের বিচি খাই আমার আমিষের চাহিদা সম্পূর্ণ পূরণ হবে না, কারণ আমার বেঁচে থাকার জন্য 20 প্রকারের অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন আছে। কিন্তু যেহেতু উদ্ভিজ্জ আমিষে 20 প্রকারের অ্যামিনো অ্যাসিডে থাকে না, সে কারণে উদ্ভিজ্জ আমিষগুলো তুলনামূলক আমিষের দিক থেকে একটু নিম্নমানের। এটা একটু মনে রাখবা যে আমিষ উদ্ভিদেও হয় অল্প পরিমাণে ডাল জাতীয়, কিন্তু এটা একটু নিম্নমানের। শর্করা তো বুঝলা, আমরা যে খাবারগুলো জেনারেলি খাই ভাত, তারপরে হচ্ছে রুটি, এইগুলো হচ্ছে শর্করা। আর তারপরে কি স্নেহ, স্নেহ কি স্নেহ হচ্ছে তেল ঘি এই ধরনের যে খাবারগুলো আছে এগুলো হচ্ছে বাদামের ভিতরে, এটা আসলে বাদাম নারকেল, নারকেল থেকে তেল হয়, এটা হচ্ছে স্নেহ জাতীয়। আর এখানে একটা ভুল লেগেছে, এটা বাদ। এটা হচ্ছে ভিটামিন, ভিটামিন বিশেষ করে ফলমূলের ভিতরে ভিটামিনগুলো বেশি পরিমাণে থাকে। ভিটামিন কি আমরা সামনে আসছে, আমরা বই দেখব। সবজিতে ফলমূল সবজি এইসবে ভিটামিন থাকে। খনিজ লবণ, খনিজ লবণও বিশেষ করে সবজির ভিতরে থাকে। লবণ যেটা আমরা খাই লবণের ভিতরে খনিজ লবণ থাকে। এখন আমরা একটু বইতে আসি। এই যে তাহলে খাদ্য মোট কয় প্রকারের আমরা জেনে গেলাম, খাদ্য মোট 6 প্রকারের। 6 প্রকারের একটা হচ্ছে আমিষ, এটা হচ্ছে আমিষ। শর্করা স্নেহজাতীয় খাদ্য, খাদ্যপ্রাণ বা ভিটামিন, তাহলে ভিটামিনের আরেক নাম বলতেছে খাদ্যপ্রাণ, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। খনিজ লবণ, পানি, এই যে 6। এবার কোনটার কাজ কি? আমিষ মূলত আমাদের শরীর, জিনিসটা বুঝতে হবে একটু, আমাদের যে শরীর আমাদের দেহ আমাদের সবকিছু গঠিত হয় হচ্ছে আমিষ দিয়ে। তার মানে আমরা জানি আমিষ মানে মাংস, মাংস মানে আমাদের শরীরও মাংস, তাহলে নিশ্চয়ই আমিষ দেহ গঠনে সাহায্য করবে, এই যে দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ। তার মানে আমাদের যদি কোথাও কেটে যায় অথবা কোথাও ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমিষটা ওই ক্ষতটা পূরণ করবে, এবং আমরা যে বড় হই বৃদ্ধি হই, আমরা যে ছোট থেকে অনেক বড় হই এইটা আমিষ দ্বারা, এই কাজটা আমিষ করে। তারপর শর্করা, শর্করা কি করে? শর্করা আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি কাজের জন্য আমাদের প্রচুর পরিমাণে শক্তি দরকার হয়, সেই শক্তি দিবে কে? সেই শক্তি দিবে শর্করা। স্নেহ কি করবে? স্নেহ দুইটা কাজ করে থাকে, ও একটা হচ্ছে শক্তি দেয় কিন্তু সব থেকে বেশি হচ্ছে ও তাপ উৎপন্ন করে। তাইলে দেহের তাপ উৎপন্ন করে কে? স্নেহ বা চর্বি জাতীয়, এবং কিছু পরিমাণে শক্তিও ও উৎপন্ন করে। খাদ্যপ্রাণ বা ভিটামিন, ভিটামিন কি করে? দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার উদ্দীপনা যোগায়। বিশেষ করে এই জিনিসটা খেয়াল রাখবা যে খাদ্যপ্রাণ বা ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খনিজ লবণ কি করে? খনিজ লবণ আমাদের দেহে প্রতিনিয়তই প্রচুর পরিমাণে জৈব রাসায়নিক ক্রিয়া ঘটছে, এই ক্রিয়াগুলো এই খনিজ লবণ ছাড়া সম্ভব না। বিভিন্ন ধরনের কাজ হচ্ছে শরীরের ভিতরে সবসময়, কোষের ভিতরে সবসময়, আর সেই কাজগুলো এই খনিজ লবণের ওপরে অনেকটা নির্ভরশীল। আর পানি, পানি তো বলা লাগবে না, পানি দেহের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি জায়গাতে পানি প্রয়োজন হয়। দেহের তাপের সমতা রক্ষা, কোষের কার্যাদি নিয়ন্ত্রণ এবং 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 ইত্যাদি ইত্যাদি, যত মানে প্রত্যেকটা দেহের প্রতিটা কাজেই পানির প্রয়োজন হয়, এই জন্য পানির অপর নাম জীবন। দেখা যাচ্ছে কি যে খনিজ লবণ, আমি একদিন আমিষ খাইলাম না অসুবিধা নেই, 3 দিন আমিষ না খেয়ে থাকলেও ওইটা দেহ মানিয়ে নিতে পারে, কিন্তু তুমি 3 দিন পানি না খেয়ে বাঁচতে পারবা না। এখন মোটামুটি আমরা কাজ জানলাম। হ্যাঁ, এই জায়গায় আরেকটা কথা একটু বলতে হবে, সেটা হচ্ছে এই যে শর্করা, এই শর্করাটার অনেক প্রকার আছে। সেই প্রকারের ভিতরে একটা প্রকার হচ্ছে আমরা হজম করতে পারি না। যে আমরা যে শাকসবজি খাই, আমরা ভাত খাই সেটাও শর্করা, আমরা যে শাকসবজি খাই এইটাও শর্করা। কিন্তু সমস্যা হচ্ছে এই যে শাকসবজি এর নির্দিষ্ট একটা অংশ আমরা হজম করতে পারি না।
যে কারণে কিন্তু এইটা আবার দেখো, গরু ছাগল কিন্তু একটানা, অথবা গবাদি পশু যেগুলো আছে একটানা ঘাস খেয়েই বেঁচে থাকছে, কিন্তু আমরা কিন্তু ঘাস খেয়ে সেটা হজম করতে পারি না। এই জন্য যদিও ঘাস অথবা শাকসবজি যেটাকে আমরা বলছি শাকসবজি শর্করা, কিন্তু শর্করা এই শাকসবজি মানে এই ধরনের শর্করা যেহেতু আমরা হজম করতে পারি না, এই জন্য এইটাকে আসলে শর্করার ভিতরে ফেলেনি, কারণ শর্করার একটা বড় কাজ হচ্ছে দেহে শক্তি উৎপন্ন করা। কিন্তু এই শর্করা যেহেতু আমরা মানে সবজির যে ধরনের শর্করা দিয়ে গঠিত, এই শর্করা যেহেতু আমরা আহ, ব্যবহার করতে পারি না বা হজম করতে পারি না, সেহেতু শক্তি উৎপন্ন করতে পারি না। এই জন্য এইটা আসলে এই খাবারের ভিতরে রাখেনি, এইটা আলাদাভাবে আরেকটা জায়গায় দিছে, সেটা হচ্ছে খাদ্য আঁশ বা রাফেজ। এটা হচ্ছে ফাইবার। কি হয়, এইটা হচ্ছে খাদ্যের অপচ্য অংশ। এই খাদ্যটা যেহেতু হজম হয় না, আমরা যে খাদ্যগুলো খাই, দেখা যাচ্ছে আমরা ভাত খাই অথবা মাছ খাই চর্বি জাতীয়, এই খাদ্যটা সম্পূর্ণ হজম হয়ে আমাদের দেহে ব্যবহার করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে কি, যদি আমরা শুধু পরিমাণে আমিষ, শুধু পরিমাণে শর্করা মানে পিওর শর্করা, পিওর আমিষ এইসব খেতে থাকি, তাহলে হবে কি, আমাদের মল তৈরি হবে না। আর যদি মল তৈরি না হয়, সেক্ষেত্রে খুবই সমস্যা আছে, অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয় পরবর্তীতে। এই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে বলা হয়। কি হয়, এই আমাদের দেহে প্রচুর পরিমাণে মানে কার্যক্রমের সাথে প্রচুর পরিমাণে ময়লা উৎপন্ন হয়, বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, তার একটা অংশ মলের সাথে বের হয়ে যায়। এখন শরীরে যদি এমন আমরা খাবার খাচ্ছি যেই খাবার থেকে মল উৎপন্ন হচ্ছে না, তাহলে শরীরের ভেতরের বর্জ্য পদার্থগুলো খুব ভালোভাবে বের হতে পারবে না। এটা একটা সমস্যার সৃষ্টি করে, কোষ্ঠকাঠিন্য হয়, ইত্যাদি ইত্যাদি ঝামেলা আছে। তো আমাদেরকে বেশি বেশি পরিমাণে শাকসবজি খেতে বলা হয়, কারণ এই শাকসবজি যেহেতু হজম হয় না অথবা একদম ভেঙে যায় না, সেহেতু এই শাকসবজি মলের সাথে বের হয়ে যায় নির্দিষ্ট একটা নির্দিষ্ট পরিমাণে পরিবর্তন হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভেঙে সরল খাদ্যে পরিণত হয় না। যেহেতু সরল খাদ্যে পরিণত হয় না, সেহেতু এইটা মলের সাথে বের হয়ে যায়। এই জন্য মলের পরিমাণ এই শাকসবজি বৃদ্ধি করে, যে কারণে যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা আরো ধরনের সমস্যা থাকে, এই ধরনের রোগীদেরকে অথবা সুস্থ মানুষদেরকে প্রচুর পরিমাণে এই শাকসবজি খেতে বলা হয়। এখন আমরা একটুখানি দেখব বিষয়টা, যে এই যে খাদ্যগুলো, এই খাদ্যগুলোর ভেতরে আমিষ, শর্করা এবং স্নেহ। এবার আসছে আমাদের গুরুত্বপূর্ণ একটা পড়া, পরিপাকের সাথে সম্পর্কযুক্ত একটা পড়া। আমিষ, শর্করা এবং স্নেহ, এই ৩ প্রকারের খাদ্য হচ্ছে জটিল হয়। কিন্তু খনিজ লবণ, পানি বা ভিটামিন, এই ৩টা খাদ্য জটিল হয় না। এই ৩টা খাদ্য খাবারের ভিতরে যেমন থাকে, ওই ৩টা খাদ্য সরাসরি আমাদের কোষও একইভাবে গ্রহণ করতে পারে। পানিও গ্রহণ করে ফেলতে পারে। খাবারের ভিতরে পানি যেভাবে থাকে অথবা বোতলে যেভাবে পানি থাকে, আমাদের কোষ ওই পানি গ্রহণ করতে পারে। যেভাবে খনিজ লবণ থাকে খাবারের ভিতরে, একটা সবজির ভিতরে, সেইভাবেই আমাদের শরীর গ্রহণ করতে পারে। যেভাবে ভিটামিন থাকে যে স্ট্রাকচারে, ওইভাবেই আমাদের কোষ গ্রহণ করতে পারে। কিন্তু আমিষটা যেটা আমরা সরাসরি মাংস খাই, এই মাংস যেটা আমরা মনে করো যে ৩ দিন ৪ দিন আগে ঈদ গেছে, প্রচুর পরিমাণে মাংস খেয়েছি, ওই মাংস কিন্তু আমাদের শরীর সরাসরি গ্রহণ করতে পারে না। আমাদের শরীর গ্রহণ করতে পারে কি, সরল উপাদান। আর যে মাংসটা আমরা খাচ্ছি, যে মাংসটা কিছুদিন আগে আমি খেয়েছি, এই মাংসটা শরীরে সরাসরি গ্রহণ করতে পারে না। যে কারণে খুবই একটা মানে এই খাদ্যগুলো যেহেতু জটিল, এইটা ভাঙা লাগে। আমরা যে ভাত খাই অথবা আমরা যে রুটি খাই, এগুলো হচ্ছে জটিল শর্করা। এই জটিল শর্করা সরাসরি আমাদের কোষ ব্যবহার করে শক্তি উৎপন্ন করতে পারে না। কি করতে হবে, এই জটিল শর্করাটা ভাঙতে হবে। তাহলে ভাঙবে কিসে, মানে জটিল কি আর সরল কি, এখন দুইটা জিনিস চলে আসছে, একটা হচ্ছে জটিল আর একটা হচ্ছে সরল। এখন জটিল সরল কার ক্ষেত্রে প্রযোজ্য, আমিষ, শর্করা এবং স্নেহ, এই ৩টার জন্য হচ্ছে জটিল শর্করার ব্যাপারটা, মানে জটিলতার ব্যাপারটা আসছে। জটিল সরল এই ৩টা, এইটার ব্যাপার আসছে এই ৩টা খাদ্যের ক্ষেত্রে। আরগুলো ওই রকমই থাকে, ওইটা জটিল সরল এই ক্ষেত্রে আসতেছে না। তো কি জটিল কি সরল, এটা আমরা আমিষের ক্ষেত্রে অটোমেটিক আমি বলে ফেলেছি। আমিষ গঠিত হয় আমিষের বিল্ডিং ব্লক, অর্থাৎ একটা বাড়ি গঠন করার জন্য বা একটা ঘর তৈরি করার জন্য, যেমন অনেকগুলো ইট একটার পর আরেকটা সাজাইতে হয়, সাজায় একটা বাড়ি তৈরি করে। একইভাবে অ্যামিনো অ্যাসিড একটার সাথে আরেকটা যুক্ত করে করে আমিষ তৈরি করা হয়। তার মানে তুমি যে আমিষটা খাও, মনে করো মাংস খাচ্ছ, খুব মজা লাগতেছে, এটা কি, এটা হচ্ছে অনেক অনেক অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত করে এই আমিষটা তৈরি হয়েছে। আমরা যখন এটা খাবো, আমাদের পেটের ভেতরে যে এই জিনিসটা ভাঙবে, ভেঙে কিসে পরিণত হবে, অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে।
তারপরে আমরা যখন শর্করা খাই, এই শর্করাগুলো জটিল শর্করা। তো এই জটিল শর্করাটা ভেঙে, মানে এই জটিল শর্করাগুলো কি দিয়ে তৈরি? আমিষের বিল্ডিং ব্লক যেমন অ্যামিনো অ্যাসিড, এই শর্করার বিল্ডিং ব্লকগুলো হচ্ছে গ্লুকোজ। বিল্ডিং ব্লক কয়েক প্রকার, মানে শর্করার বিল্ডিং ব্লক কয়েক রকমের হতে পারে। তোমরা যেহেতু নতুন 9-10 এর স্টুডেন্ট, তোমরা জেনে রাখো, এইটুক জানলেই হচ্ছে যে শর্করার বিল্ডিং ব্লক হচ্ছে বা গাঠনিক উপাদান হচ্ছে গ্লুকোজ। এখন যদি গ্লুকোজ গ্লুকোজ হিসাবে থাকে, আমরা একটা জিনিস তোমরা জানো যে আমরা হচ্ছে বাজার থেকে তোমরা অনেক সময় গ্লুকোজ কিনে খাও, দেখা যাচ্ছে ওই সবুজ সবুজ প্যাকেটে গ্লুকোজ লেখা থাকে, গ্লুকোজ ডি। ওই গ্লুকোজটা কিনে কিন্তু আমরা পানিতে গুলায় খেয়ে ফেলি। তো ওইটা হচ্ছে সরল গ্লুকোজ। ওই গ্লুকোজটা পেটের ভেতরে যাওয়ার পর কোনো প্রকারের হজমের প্রয়োজন হয় না। কিন্তু যখন তুমি একটা জটিল শর্করা, ওইটা সরল শর্করা গ্লুকোজটা, আর তুমি যখন একটা জটিল শর্করা খাচ্ছ, ভাত খাচ্ছ, তুমি রুটি খাচ্ছ, তখন এই জিনিসটা ভেঙে, জটিলতা ভেঙে সরলে পরিণত হয়ে গ্লুকোজে পরিণত হতে হবে। না হলে তোমার কোষ, আমি আগেই বলেছি, আমাদের শরীরে যত কিছুই আমরা দিই, এইটা কোষের প্রয়োজনে দিই, আর কোষ সরল ছাড়া জটিল খাদ্য গ্রহণ করতে পারে না। সুতরাং কি করতে হবে? জটিল শর্করা ভেঙে সরল শর্করা অর্থাৎ গ্লুকোজে পরিণত করতে হবে। গ্লুকোজে পরিণত হবে কোথায়? পরিপাকতন্ত্রের ভিতরে, মানে আমরা যখন খাই সেটা ভেঙে জটিল শর্করা ভেঙে সরল শর্করায় পরিণত হবে। স্নেহ জাতীয় খাদ্য, এই স্নেহ জাতীয় খাদ্যও একই রকম ভাবে ভাঙবে, ভেঙে স্নেহ জাতীয় খাদ্য তৈরি হয় হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। ওইটা যেমন অ্যামিনো অ্যাসিড, আর মানে আমিষ যেমন ছিল অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, শর্করা যেমন ছিল গ্লুকোজ দিয়ে তৈরি হয়, আর স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ তৈরি হয় হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড অথবা গ্লিসারল, এই নামগুলো তোমাদের মুখস্থ করা লাগবে না, তারপর জেনে রাখো যে আমিষ কিছু দিয়ে, আমিষের বিল্ডিং ব্লক আছে, মানে আমিষটা একটা জটিল, এটা সরল উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড। শর্করা একটা মানে শর্করা জটিল হইতে পারে, এই শর্করার সরল উপাদান হচ্ছে গ্লুকোজ। স্নেহ জাতীয় পদার্থ আমরা যেগুলো বেশিরভাগ খাই সবগুলোই জটিল, এর সরল উপাদান হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে এইগুলো ভেঙে এই খাদ্যগুলো, এই উপাদানগুলোতে পরিণত হয় আমাদের পরিপাকতন্ত্রের ভিতরে। এই যে আমিষ, আমিষ কি থাকে? আমিষে অনেক কিছু থাকে। কি কি থাকে? হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন, অক্সিজেন থেকে নাইট্রোজেন থাকে। আমিষের 16 ভাগ হচ্ছে নাইট্রোজেন থাকে ইত্যাদি, অনেক প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ইত্যাদি ইত্যাদি। তোমরা একটু পড়ে নিও এসব, আমরা পড়ে যাচ্ছি উপরে। আমিষের উৎস কি কি হতে পারে? উৎস দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে এই যে প্রাণীজ উৎস, আমি প্রথমে দেখিয়েছি, একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস। কি কি আছে একটু দেখে নিও। শর্করা বা কার্বোহাইড্রেট, এই যে যা যা খাই আমরা মোটামুটি, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, এসব সবকিছুইতেই আমিষ জমা, মানে শর্করা জমা থাকে। ফলের রস টস ইত্যাদি ইত্যাদি। এই যে দেখেছি, এই যে এক শর্করা বলতে কি, একটা একটা ইট, ধরো একটা ইট আছে, একটা ইট কি শর্করার ক্ষেত্রে, একটা ইট কি গ্লুকোজ। এই যে গ্লুকোজ দেখছো, গঠন কি একটি, মনোমার মানে হচ্ছে একটি, মনো মানে হচ্ছে এক। তাহলে শর্করার ক্ষেত্রে মনো মানে এক, তাহলে শর্করার ক্ষেত্রে কয়টা গ্লুকোজ? একটা গ্লুকোজ। আর ডাইমার, ডাই মানে হচ্ছে দুই, তাহলে এই যে ডাইমার হচ্ছে দুই, তাহলে এখানে দুইটা শর্করা বা দুইটা করে গ্লুকোজ আছে। এখন দুইটা গ্লুকোজ একসাথে মিশলে তার নাম হয় সুক্রোজ হয় অথবা ল্যাকটোজ হয়। হ্যাঁ, তাহলে এটা কোথা থেকে পাবো? এক শর্করা বা সরাসরি গ্লুকোজ, এটা কোথা থেকে পাবো? এটা মধু বা ফলের রস, এইটা খাওয়ার পর নিশ্চয়ই, তাহলে আমাদের যেহেতু এইটা সরাসরি এক শর্করা, বা এখানে আমি যুক্ত করতে পারি, মনে করো যে গ্লুকোজ যেটা আমরা খাই সেটা আমরা যুক্ত করতে পারি, এইটা সরাসরি সরাসরি গ্লুকোজ হিসাবে থাকে, সেহেতু এইটার আর কোনো পরিপাকের দরকার হয় না, এটা আমরা সরাসরি খাওয়ার সাথে সাথেই আমাদের বডি গ্রহণ করতে পারে এটা। আর এটা দ্বি শর্করা, এগুলোকে ভেঙে একটা একটা শর্করায় পরিণত করবে বা গ্লুকোজে পরিণত করবে। আর এই যে দ্বি শর্করা কোথায় কোথায় খাই? আমরা যে চিনি খাই বা দুধ খাই, এইটা হচ্ছে দ্বি শর্করা, এটা ভেঙে এক শর্করায় পরিণত করা। বহু শর্করা আমরা যে খাই, আমরা জেনারেলি যেগুলো খাই, আটা, সরি রুটি খাই, ভাত খাই, এইগুলো হচ্ছে আলু খাই, সবজি খাই, শাকসবজি, এইগুলো হচ্ছে সব বহু শর্করা। এই যে বহু শর্করা, বা এর ভিতরে অনেকগুলো গ্লুকোজ একসাথে মিলিত হয়ে এই জিনিসগুলো তৈরি হয়। এই জন্য বলছে পলিমার। পলি মনে হচ্ছে বহু, ডাই মনে হচ্ছে দুই, মনে হচ্ছে এক, বহু মনোমার মিলে হচ্ছে পলিমার তৈরি হয়। এটা কি শ্বেতসার বা গ্লাইকোজেন, মানে এটা হচ্ছে বহু মনোমার যখন যুক্ত হয় তখন এটাকে বলা হচ্ছে শ্বেতসার বা গ্লাইকোজেন। এই শ্বেতসার থাকে হচ্ছে, মানে এইটা হচ্ছে প্রাণী দেহে বা উদ্ভিদ দেহে সঞ্চিত হয়। যেমন আমরা যখন খাই, দেখা যাচ্ছে আমরা সকালবেলা রোজার কথাই চিন্তা করো, কিছুদিন আগে 5-7 দিন আগে রোজা গেছে আমাদের,
তো রোজার সময় কি হয়? আমরা সকালবেলা সেহরিতে খাই, তারপরে সারাদিন আমরা থাকি, সন্ধ্যাবেলা আবার খাই। দিনের বেলা যদিও ক্ষুধা লাগে আমরা খাই না। কিন্তু আমরা কি মানে শক্তি হারিয়ে শুয়ে পড়ি? তা তো হয় না। কি হয় ব্যাপারটা? আমাদের যদিও ক্ষুধা লাগে, তারপরেও আমাদের গায়ে প্রচুর পরিমাণে শক্তি থাকে, কোনো অসুবিধা হয় না। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে শক্তির জন্য যেহেতু শর্করা প্রয়োজন, কিন্তু আমরা সারাদিন কোনো শর্করা খাচ্ছি না। নিশ্চয়ই কিছু পরিমাণে শর্করা আমাদের দেহে সঞ্চিত আছে। তো সেই দেহে সঞ্চিত থাকে যে মানে কি হিসাবে সঞ্চিত থাকে? তো এই শর্করাগুলো আমরা যা খাই, ভাত খাই, রুটি খাই, এইগুলো আগে আমাদের পরিপাকতন্ত্রে গিয়ে সুন্দরভাবে ভাঙে। ভেঙে গ্লুকোজে পরিণত হয়। সেই গ্লুকোজটা আবার শরীরের বিভিন্ন অঙ্গে গিয়ে, লিভারে গিয়ে, মাসেলে গিয়ে, আমাদের লিভার বলতে যকৃৎ, যকৃতে গিয়ে, তারপরে হচ্ছে মাসেলে গিয়ে ওইটা হচ্ছে সঞ্চিত থাকে। তা কি হিসাবে সঞ্চিত থাকে? ওই গ্লুকোজগুলো আবার বহু গ্লুকোজ একত্রিত হয়ে একটা নতুন স্ট্রাকচার তৈরি করে, বা অনেক গ্লুকোজ একসাথে হয়ে থাকে। সেটাকে বলতেছে হচ্ছে গ্লাইকোজেন। মানে প্রাণী দেহে গ্লুকোজটা যে হিসাবে সঞ্চিত থাকে সেটাকে বলতেছে হচ্ছে এই যে গ্লাইকোজেন। আর উদ্ভিদ দেহে এই গ্লুকোজটা দেখা যাচ্ছে কি যখন ফল হয়, ফলের ভিতরে হচ্ছে গ্লুকোজ থাকে। এই গ্লুকোজটা কি হিসাবে সঞ্চিত থাকে? বা আমরা যে ফল বলতে ধানও তো একটা ফল। এই ধানের ভেতরে চাল থাকে। চাল কি হিসাবে থাকে? চালের ভেতরেও অনেক গ্লুকোজ একত্রিত হয়ে থাকে। একটা স্ট্রাকচার হয় বহু গ্লুকোজ মিলে। এইজন্য উদ্ভিদ দেহে যেভাবে শর্করাগুলো সঞ্চিত থাকে সেটাকে বলতেছে শ্বেতসার। আর প্রাণী দেহে গ্লুকোজ যেভাবে সঞ্চিত থাকে সেটাকে বলতেছে গ্লাইকোজেন। এটা একটু বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা যে স্যার বা ভাইয়া শ্বেতসার কি, গ্লাইকোজেন কি। উদ্ভিদ দেহে যেভাবে সঞ্চিত থাকে শর্করা সেটা হচ্ছে শ্বেতসার। আর প্রাণী দেহে শর্করা যে হিসাবে সঞ্চিত থাকে সেটাকে বলে গ্লাইকোজেন। এবার হচ্ছে বহু শর্করা কি কি? এই যে চাল, আটা, আলু, সবজি, শাকসবজি, এগুলো হচ্ছে বহু শর্করা। এই যে এখানে কি কি আছে আমরা যা বলছি তাই লেখা আছে, একটু দেখে নিন। স্নেহ জাতীয় পদার্থ মূলত কি করে? তাপ উৎপন্ন করে। কি কি থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, ইত্যাদি ইত্যাদি। কি কি করে, কোথায় কোথায় পাওয়া যায়, এসব লেখা আছে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা যত প্রকারের সুস্বাদু খাবার খাবার খাই, এই সুস্বাদু খাবারগুলো কিন্তু এই স্নেহ পদার্থ দিয়েই তৈরি হয়। যে খাদ্যে এই স্নেহ পদার্থ বা তেল বা চর্বির পরিমাণ বেশি থাকে সেই খাদ্য খেতে তত বেশি মজা হয়। তোমরা একটু খেয়াল করে দেখবা, আহ, বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। উদ্ভিজ্জ স্নেহ পদার্থ, এবার স্নেহ পদার্থ দুই জায়গা থেকে আমরা, আমিষ যেমন দুই জায়গা থেকে পাই, স্নেহ পদার্থ দুই জায়গা থেকে পাই। কেমন? দেখো, আমাদের যে সরিষা হয় মাঠে, এই সরিষাগুলো আমরা ঘান বলে এটাকে, এই ঘানে ভাঙানো হয়। ভাঙালে কি হয়? সরিষার তেল হয়, সয়াবিন তেল হয়, তারপরে তিলের তেল হয়। এই তেলগুলো কি? এই তেলগুলো হচ্ছে স্নেহ পদার্থ। আবার প্রাণীজ তেল আছে। দেখা যাচ্ছে কি আমরা যখন বিভিন্ন প্রাণী খাই, মানে মাংস খাই, এই মাংসের ভিতরে চর্বি থাকে। ওই চর্বিটা কি? ওই চর্বিটাই হচ্ছে স্নেহ। এই যে বলতেছে চর্বি, সরাসরি চর্বি যেটা আমরা প্রাণী থেকে পাই, যে ঘি আছে এখানে, ডালডা আছে, এইগুলো কি? এগুলো প্রাণী থেকে আসে। এজন্য ইয়েতে বলতেছে যে ডিমের কুসুমে স্নেহ পদার্থ থাকে। কোথায় কোথায় থাকে তোমরা একটু দেখে নিও। একটা মানুষের দিনে 50 থেকে 60 গ্রাম চর্বির প্রয়োজন। আচ্ছা। খাদ্যপ্রাণ বা ভিটামিন এগুলো কি করে? এগুলো খুব সামান্য পরিমাণে থাকলেও এগুলোর গুরুত্ব খুবই অপরিসীম। এসব আমরা পড়ছি মোটামুটি। এগুলো আমরা দেখছি। পরবর্তীতে মারাত্মক মানে কোনো ভিটামিনের যদি অভাব সৃষ্টি হয়, সেটা পরবর্তীতে খুবই বড়, বড় রোগের সৃষ্টি করে। এবং ভিটামিনগুলো অনেক প্রকারের ভিটামিন আছে। যেমন এই ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন এ তোমরা এই ভিটামিনগুলোর নাম শুনেছো কিন্তু ভিটামিন কি জানো না। আজকে একটু জানাই যে ভিটামিনগুলো অনেক প্রকার। কি আছে? ভিটামিন এ আছে, ডি আছে, ই আছে, কে আছে। এবার ভিটামিন এই বির ভিতরে, বি এখানে এই দেখো বি। বির ভিতরে অনেক প্রকারের বি আছে, বুঝছো? বি এক প্রকারের না। বি হচ্ছে 10 প্রকারের, 7-8 প্রকারের আছে বি। বি1, বি2, বি3, বি6, বি9, এরকম অনেক প্রকারের আছে। তো এই বি গুলো পাওয়া যায় কোথায়? এই যে এ, ই, কে কোথায় পাওয়া যায়? এগুলো দেখো, ভিটামিন এ আর ভিটামিন ডি আর ই আর কে, এই চারটে। এ ডি মনে রাখবা, এ ডি ই কে, অ্যাডেক। এ ডি ই কে, এই 4টা ভিটামিন হচ্ছে চর্বিতে দ্রবণীয়। তার মানে এই ভিটামিনগুলো যদি তুমি কোনো তেলের ভিতরে দিয়ে নাড়া দাও, তাহলে তেলের সাথে এই ভিটামিনগুলো মিশে যাবে।
এই জন্য এটাকে বলতেছে চর্বিতে দ্রবণীয়। আর এগুলো যদি তুমি পানির ভিতরে দিয়ে নামানোর চেষ্টা করো একটা গ্লাসের ভিতরে এই ভিটামিনগুলো, তাহলে এইটা পানির সাথে মিশবে না। তেল যেমন উপরে ভেসে থাকে, এটাও এরকম আলাদা হয়ে থাকবে। তেল যেমন পানির সাথে মেশে না, এই ভিটামিনগুলো কেউ তুমি পানির সাথে মেশাতে পারবে না। এই জন্য এটাকে বলতেছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, কিন্তু পানিতে দ্রবণীয় হবে না। তাহলে পানিতে দ্রবণীয় কারা? পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। বি আসলে এইভাবে বলা ঠিক না, বি কমপ্লেক্স বলে, কারণ বির ভিতরে তো অনেক প্রকারের বি আছে, 1 2 3 4 1 2 3 6 9 12, এজন্য ভিটামিন বি কমপ্লেক্স বলে। এবার কোনটা কোথায় পাওয়া যায় একটু খালি দেখতে হবে, যে ভিটামিন এ পাই আমরা দুধে, মাখনে, চর্বি, গাজর ইত্যাদি ইত্যাদি, একটু দেখে নিও তোমরা, মুখস্থ করার বিষয়, বোঝানোর বিষয় না। ভিটামিন সি আছে কোথায় কোথায়? টক জাতীয় যত ফল, মনে রাখবা যে টক জাতীয় যত ফল সব কিছুতেই ভিটামিন সি থাকে। বিশেষ করে আর শুধু একটা টকে থাকে না, সেটা হলো তেঁতুল। এখানে কিন্তু দেখো সব কিছুই টক। পেয়ারা একটু টক হয়, লেবু, কামরাঙ্গা, কমলা, আমড়া, বাঁধাকপি এগুলো সবই মোটামুটি টক, টমেটো। তা এই কিন্তু একটা টক, প্রচুর পরিমাণে টক, কিন্তু সেই ফলে কোনো ভিটামিন সি থাকে না। সেটা কি? সেটা হচ্ছে তেঁতুল। তেঁতুলে কোনো ভিটামিন সি থাকে না। খনিজ লবণ, খনিজ লবণ কি থাকে? বিভিন্ন ধরনের শাকসবজিতে আমরা বিশেষ করে খনিজ লবণ পেয়ে থাকি, এবং আমরা যে লবণ খাই, সোডিয়াম ক্লোরাইড, এর সাথে হচ্ছে আয়োডিন মেশানো থাকে। আয়োডিন একটা খুবই গুরুত্বপূর্ণ খনিজ লবণ। এই আয়োডিনের অভাব যদি হয়, আমাদের গয়টার নামে একটা রোগ হয়, এটা গলা ফুলে যায়। তো এই জিনিসগুলো একটু পড়ে নিও, যে কোথায় কোথায় খনিজ লবণ আমরা পাই। এই যে মানবদেহে ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, দস্তা, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে খনিজ লবণ। এগুলো খনি থেকে পাওয়া যায়, এই জন্য খনিজ লবণ। এগুলো কি করে? অনেক, অনেক কাজ করে। দাঁত, পেশি, এনজাইম ইত্যাদি, ইত্যাদি গঠনে সাহায্য করে। স্নায়ু উদ্দীপনা, সংকোচন, দেহে পানি সমতা বজায় রাখে, অম্লক্ষারের সমতা রক্ষা করে। এসব কাজ খনিজ লবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে কি হয়? আমাদের যে হাড় আছে, হাড় কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম দিয়ে তৈরি। ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। আর এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে খনিজ লবণ। তাহলে আমাদের যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের অভাব হয়, কি হবে? এই হাড় ঠিকমতো বৃদ্ধি হবে না, অথবা বিভিন্ন ধরনের রোগ দেখা যাবে, হাড় সহজে ভেঙে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। তারপরে মনে করো যে আমাদের যে স্নায়বিক উদ্দীপনা, ধরো এখানে একটা চাপ দিচ্ছে, আমি বুঝতে পারতেছি যে এখানে একটা টোকা দিচ্ছে কিছু একটা, তাহলে এইটা যে আমাদের মস্তিষ্কে পৌঁছালো, তাহলে এই যে মস্তিষ্কে পৌঁছানোর জন্য এই খনিজ লবণ, লবণ কাজ করতেছে। এখন খনিজ লবণের যদি অভাব হয় ধরো, তাহলে তো এইখানে ঠিক মতো এই স্নায়ু উদ্দীপনা পৌঁছাবে না। তারপরে পেশি সংকোচন করতেছি আমি, এই যে হাত নাড়াচ্ছি, এটার জন্য খনিজ লবণের প্রয়োজন। তো এটা যদি অভাব হয়, তাহলে ঠিক মতো কাজ করবে না। কোষের পানির সমতা বজায় রাখে খনিজ লবণ, এইগুলো করতে পারবে না। খনিজ লবণও খুবই গুরুত্বপূর্ণ, যদিও খুবই কম পরিমাণে প্রয়োজন প্রতিদিন। আর আমাদের দেহেও খনিজ লবণের পরিমাণ খুবই কম, কিন্তু যতটুকু আছে খনিজ লবণ, ততটুকুর প্রয়োজনীয়তাই অনেক। একটু কম বেশি হয়ে গেলে, এই খনিজ লবণের মাপ আছে, কোনটা কতটুকু লাগবে, একটু কম বেশি হয়ে গেলে খুবই সমস্যা হয়। কোথায় কোথায় পাওয়া যায় এটা তোমরা একটু দেখে নিও। পানি, পানি পানির উৎস শুনবা? পানির উৎস হচ্ছে টিউবওয়েল চাপবা, তারপরে ঘরের ট্যাপ ছাড়বা, তারপরে বৃষ্টির দিকে হা করে তাকিয়ে থাকবা, সব পানির উৎস। কিন্তু খবরদার ইয়ে করবা না, কিন্তু ময়লা পানি খাওয়া যাবে না, বা দূষিত পানি খাওয়া যাবে না। অনেক সময় বাংলাদেশের টিউবওয়েলে আর্সেনিক, আয়রন ইত্যাদি ইত্যাদিতে খুবই সমস্যা করে। দেখা যাচ্ছে যে পানির অপর নাম জীবন, কিন্তু সেই জীবনের ভিতরে আছে আর্সেনিক, খুবই সমস্যা। আর্সেনিক একটা নির্দিষ্ট পরিমাণ হইলে মানুষ খুবই অসুস্থ হয়ে পড়ে, তারপরে আরও বেশি হয়ে গেলে মানুষ মারাও যেতে পারে। এজন্য পানির অপর নাম যদিও জীবন, কিন্তু খেয়াল রাখতে হবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। হ্যাঁ, বিভিন্ন ধরনের কাজ করে, কাজ তো করেই, এবং মনে করো যে দূষিত পদার্থ যেগুলো আছে সেগুলো নিয়ে শরীর থেকে বের হয়ে যেতে হয়। আমরা সবসময় পানি খাই, আমাদের শরীর থেকে পানি মূত্র আকারে বের হয়ে যায়। তাহলে বের হয়ে যায় কি নিয়ে? বিভিন্ন দূষিত পদার্থ আমাদের শরীরে যেগুলো উৎপন্ন হয় সেগুলো নিয়ে বের হয়ে যায়। দেখো, এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে শরীরের 50 থেকে 65% হচ্ছে পানি। তার মানে তোমার ওজন যদি 60 কেজি হয়, প্রায় 40 কেজির মতো, মানে 40 কেজির মতো শুধু পানি। তার মানে একটা সুস্থ মানুষকে, মানে ধরো তোমাকে ওজন দেয়া হলো একটা কিছুর উপরে, ওজন দেওয়া হলো, ওজন দিয়ে তোমার ওজন হলো 60 কেজি। এখন তোমাকে ধরো যে একটা কিছুর পরে একটা রোদ্রে এরকম শোয়াই দেওয়া হলো, শোয়াই দিয়ে ওরকম রেখে দেওয়া হলো 1 2 দিন 5 দিন, তোমাকে কোনো পানি খাইতে দেওয়া হলো না। তারপরে যা হোক, ধরো মারা যাওয়া, ধরো মারা গেলে না, মানে জেনারেলি মারা যাবে 2 দিন পরে, কিন্তু ধরো তুমি মারা গেলে না, তাইলে কি হবে? দেখা যাচ্ছে কি, যে নির্দিষ্ট দিন পরে যখন দেহের সম্পূর্ণ পানি, রোদ্রে পানি আস্তে আস্তে শুকায় যাবে, তো এই সম্পূর্ণ পানি যখন দেহে শুকায় যাবে, ধরো তুমি মারা যাওনি, এবার তোমাকে এনে ওজন দেওয়া হবে, দেখবা তোমার ওজন 20 কেজি হয়ে গেছে, 40 কেজি ওজন নাই। এইরকম এত পরিমাণে পানি থাকে শরীরে। যেন অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ, ওই সবকিছুই করে পানি। দূষিত পদার্থ নির্গমন।
খাদ্য আঁশ বা রাফেজ, এই খাদ্য আঁশের কথা আমরা বলছি অটোমেটিক। ওই যে শাকসবজি, শাকসবজি কিন্তু আসলে খাদ্য আঁশ এইটা কিন্তু আলাদা কোনো উপাদান না। এই খাদ্য আঁশ এইটা কিন্তু এক প্রকারের শর্করা, কিন্তু এটা এমন শর্করা যেটা আমরা হজম করতে পারি না। হজম করতে পারি না বলতে কি, এই শর্করা এইটা একটা প্রকার জটিল শর্করা। এই জটিল শর্করা ভেঙে আমরা সরল শর্করায় পরিণত করে ফেলতে পারি না, অর্থাৎ গ্লুকোজে পরিণত করে ফেলতে পারি না। কারণ এই শর্করা ভাঙার জন্য আমাদের শরীরের ভেতরে যে এনজাইমগুলো দরকার আছে বা যে কেমিক্যালগুলো দরকার আছে, সেই কেমিক্যালগুলো গরু ছাগলে থাকে, অর্থাৎ গবাদি পশুতে থাকে। গবাদি পশু ঘাস খায়, সেই ঘাস থেকে ওরা গ্লুকোজ পায়, বা সবজি খেয়ে ফেলে, ওই থেকে গ্লুকোজ পায়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের শরীরে ওই কেমিক্যালটা নাই, যে কারণে আমরা ঘাস অথবা ঘাস বলতে সবজি যেটা খাই, ওইটা হজম করে গ্লুকোজে পরিণত করে ফেলতে পারি না। এই জন্য এটাকে আলাদাভাবে দিছে, এবং এটার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, মানে কাজ আছে, সেটা হলো এটা সব বেশি গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে মলের পরিমাণ বৃদ্ধি করা, এবং মলের পরিমাণ বৃদ্ধি করা খুবই প্রয়োজন আমাদের শরীরটা। একটু আগে বলছি যদিও, আবারও জেনে রাখো, এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এই দেখো এখানে লিখছে গবাদি পশু যেমন গরু, ছাগল, মহিষ ইত্যাদি সেলুলোজ হজম করতে পারে। মানে ওইখানে এই উপরে কিন্তু আমি দেখিয়েছিলাম একটা জিনিস, তোমরা আরেকটু খেয়াল করো ব্যাপারটা। এই দেখো বহু শর্করা, এই যেটা রাফেজ যেটা বা আহ, খাদ্য আঁশ যেটা, এই খাদ্য আঁশটা এটাও কিন্তু শর্করা, কিন্তু এটাও শর্করা। এখন এইখানে এটা কেমন শর্করা? বহু শর্করা। খাদ্য আঁশ কেমন শর্করা? বহু শর্করা। কিন্তু এইখানে যেমন এই যে বহু শর্করার ভেতরে শ্বেতসার এবং গ্লাইকোজেন দিছে, আর শ্বেতসার কোনটা? যেই যেইটা হচ্ছে উদ্ভিদে সঞ্চিত থাকে, আর গ্লাইকোজেন কোনটা? যেই শর্করা প্রাণীতে সঞ্চিত থাকে। আর যে শর্করা উদ্ভিদে সঞ্চিত থাকে কিন্তু আমরা হজম করতে পারি না, এখানে হচ্ছে এইগুলো লিখছে হচ্ছে যেগুলো আমরা হজম করতে পারি, কিন্তু যে শর্করা উদ্ভিদে থাকে কিন্তু আমরা হজম করতে পারি না, সেইটাকে বলতেছে কি বল, সেলুলোজ। সেটাকে বলতেছে সেলুলোজ। এই যে, তাহলে উদ্ভিদে দুই প্রকারের শর্করা থাকতে পারে, একটা হচ্ছে সেলুলোজ আর একটা হচ্ছে স্টার্চ। স্টার্চের বাংলা হচ্ছে শ্বেতসার। স্টার্চের বাংলা শ্বেতসার। তো উদ্ভিদে দুই প্রকারের থাকতে পারে, একটা হচ্ছে শ্বেতসার আর একটা হচ্ছে সেলুলোজ। তো এই সেলুলোজটা আমরা হজম করতে পারি না বলে এটা সম্পূর্ণ আলাদা জায়গাতে দিয়ে রাখছে। কি কি কাজ করে? এই যে মলের পরিমাণ বৃদ্ধি করে, বৃহদান্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে, তারপরে রাফেজযুক্ত খাদ্য আর বিষাক্ত বর্জনীয় বস্তুকে খাদ্যনালী থেকে পরিশোধন করা। মনে করো যে আমরা তো অনেক কিছুই খাই, তার ভিতরে অনেক কিছুই থাকে যেগুলো শরীরের জন্য প্রয়োজনীয় না। তো সেগুলো কি করে? ওই যে রাফেজ বা আঁশ যেগুলো আছে, খাদ্য আঁশ, ওইগুলো হচ্ছে ওই জিনিসগুলো শোষণ করে নেয় ওর ভিতরে। শোষণ করে যখন নেয় তখন ওইটা নিয়ে শরীর থেকে বের হয়ে যাইতে সাহায্য করে। এই আঁশযুক্ত খাবার খাইলে কি হয়? ধরো একটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে চলে আসছে, সেটা হলো অনেকেই আমাদের সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে অবেসিটি, বা আমরা অনেকেই মোটা, খুবই মোটা। তো কি হয় ব্যাপারটা বোঝো, আমরা যখন প্রচুর পরিমাণে তেল চর্বিযুক্ত খাবার খাচ্ছি এবং প্রচুর পরিমাণে শর্করা খাচ্ছি, আমাদের প্রতিদিন যে পরিমাণে খাদ্যের প্রয়োজন আমরা তার থেকে দেখা যাচ্ছে অনেক বেশি খাচ্ছি। তো কি হচ্ছে? দেখা যাচ্ছে যে ১০০ গ্রাম অথবা ২০০ গ্রাম শর্করার প্রয়োজন, আমরা খাচ্ছি ১৫০০ গ্রাম শর্করা খেয়ে ফেলছি। কি হবে বেশি খাদ্যটা? বেশি খাদ্যটা কি হয়? শরীরে জমা থাকে। জমা থাকে কি হিসাবে? গ্লাইকোজেন হিসাবে। এখন ওই গ্লাইকোজেনও যখন আ আরো মানে গ্লাইকোজেন এত পরিমাণে জমা হয়েছে, ওই গ্লাইকোজেন জমা থাকার আর জায়গা নেই শরীরে। কি হয় তখন? তখন হয় কি? তখন ওই খাদ্যগুলো শর্করাটা চর্বিতে পরিণত হয়। এইজন্য মানুষ মোটা হয়ে যায়। এখন ব্যাপারটা হচ্ছে কি, মানুষের ক্ষুধা তো লাগে। তো ক্ষুধা যখন লাগে, আমি এমন শর্করা খাইলাম যেই শর্করা সম্পূর্ণ হজম করে গ্লুকোজে পরিণত করে ফেলতে পারি, এবং শরীর সেটা অ্যাবজর্ব করে নেয়, নিয়ে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত রাখে, পরে চলবে। এমন খাবার আমি খাই। তাইলে হচ্ছে তো আমি মোটা হইতেই থাকবো। আর দেখা যাচ্ছে কি যে এমন খাবার আমি খাইলাম ক্ষুধা লাগার পরে, আমার নির্দিষ্ট পরিমাণে শক্তির খাবার, আমি যতটুকু প্রয়োজন শক্তির জন্য ততটুকু খাবার আমি খাইলাম। তারপরে এমন কিছু খাইলাম যে জিনিসটা হজম আমি করতে পারি না। সেটা হচ্ছে কি? শাকসবজি। শাকসবজি আমরা যত খাবো, প্রচুর পরিমাণে খাইলে ওর থেকে কোনো প্রকারের শক্তি আমাদের খুব বেশি উৎপন্ন হবে না। তাইলে কি হবে? ওই শাকসবজিটা আবার নির্দিষ্ট পরিমাণের একটা পরিবর্তন হয়ে শক্তি উৎপন্ন না করে ওইটা শরীরে না থেকে যেয়ে ওইটা বের হয়ে যাবে। তাহলে আমাদের ক্ষুধাও মিটে যাচ্ছে, আবার আমরা মোটাও হচ্ছি না। যতটুকু খাবারের প্রয়োজন, আমাদের যতটুকু শক্তির প্রয়োজন ততটুকুই আমরা নিচ্ছি। এইজন্য আঁশযুক্ত খাবার বেশি, বেশি খেতে বলে। শাকসবজি, ফলমূল বেশি, বেশি খেতে বলার বড় একটা কারণ হচ্ছে এটা। যাদের বেশি, বেশি obesity তারা প্রচুর পরিমাণে খায়। সেই খাবারে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। ক্যালোরি বলতে কি? আমরা যে খাবার খাই সেটা হজম হয়ে যায়।
হজমে গ্লুকোজে পরিণত হয়, খুবই সমস্যা, সেটা সম্পূর্ণ শরীরে থেকে যায়। এজন্য যত বেশি আঁশযুক্ত খাবার খাওয়া যাবে ক্ষুধা কমবে, কিন্তু ওই খাবারটা অতিরিক্ত খাবার শরীরে থাকবে না, এটা বের হয়ে যাবে। এই কারণে এটা খেতে বলে প্রচুর পরিমাণে, যে চর্বি জমার প্রবণতা হ্রাস করে। এখন আসতেছে খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড সম্পর্কে এটা একটু দেখাই দিই। এটা একটু সমস্যা আছে তোমাদের, হ্যাঁ? আমি বুঝি না আমাদের দেশের যারা এসব বই-টইগুলো লেখে তারা কি করেন? যেমন এই যে খাদ্য পিরামিড, এইটা ১৯০০ কত সালে যেন ইয়ে হয়েছে। নতুন একটা খাদ্য পিরামিড, নতুন গবেষণায় নতুন খাদ্য পিরামিড আসছে। সেটা কি? এই দেখো, তোমাদের খাদ্য পিরামিডে সবার নিচে, এই খাদ্য পিরামিডটা তোমরা অটোমেটিক জানো, তারপরে আরেকটু বলে দেই, তারপরে আলোচনা করি। সেটা হলো এই পিরামিডের কেমন হয়? পিরামিডের উপর পাশ চিকন হয়, নিচের পাশ তুলনামূলক বড় হয়। তো আমি যদি কোনো কিছু নিচের একটা অংশে, নির্দিষ্ট উচ্চতায় নিচের অংশটা সবথেকে বড় জায়গা, তারপর আরেকটু উপরে আরেকটু ছোট জায়গা, তার আরেকটু উপরে আরো ছোট জায়গা, আরো উপরে একদম ছোট্ট জায়গা। তো সবার নিচে যে জিনিসটা থাকবে, যদি এইভাবে কাটি, স্লাইস করে কাটি, তাহলে সবার নিচের অংশটা সবথেকে বড় হবে। এইটা হচ্ছে এইভাবে বোঝাইছে যে এর নিচের অংশটা, যে জিনিসটা দিয়ে আমি এই যে নিচের অংশটা কি রাখছে, যে শর্করা গ্রুপ। তার মানে সবথেকে বেশি খেতে হবে, সবথেকে বেশি পরিমাণ রাখছে শর্করা। তারপরে কি রাখছে? ভিটামিন এবং খনিজ গ্রুপ। তারপরে কি রাখছে? তারপরে রাখছে হচ্ছে আমিষ গ্রুপ। তারপরে কি রাখছে? স্নেহ বা ফ্যাট। সব থেকে কম খেতে হবে। তার থেকে একটু বেশি খেতে হবে আমিষ, তার থেকে বেশি খেতে হবে শাকসবজি, ভিটামিন, আর তার থেকে বেশি খেতে হবে শর্করা। কিন্তু সমস্যা হচ্ছে নতুন যে গবেষণা মতে এইটা, এই পিরামিডটা উল্টে গেছে। কি একটা অদ্ভুত ব্যাপার। আর আমাদের বইয়ে এখনো সেই জিনিস দিয়ে রাখছে যে শর্করা সবথেকে বেশি খাইতে হবে। গবেষণা অনুযায়ী শর্করা সবথেকে কম খাইতে হবে। সবথেকে বেশি খাইতে হবে হচ্ছে শাকসবজি, তারপরে খাইতে হবে হচ্ছে আমিষ, বা এই আমিষ খাইতে হবে সবথেকে বেশি। তারপরে আর স্নেহ পদার্থ কম খাইতে হবে, অসুবিধা নেই, নির্দিষ্ট পরিমাণ খাইতে হবে। ভিটামিন যুক্ত বিশেষ করে শাকসবজি প্রচুর পরিমাণে খাইতে হবে, শর্করা সব থেকে কম খাইতে হবে। এইটা হচ্ছে নতুন ইয়ে অনুযায়ী। এটা হচ্ছে খাদ্য পিরামিড। বোঝা গেছে ব্যাপারটা যে এটা খাদ্য পিরামিড দ্বারা মূলত কি বোঝায়? কোন খাবার কতটুকু খাওয়া উচিত, কোনটা বেশি কোনটা কম। তাই খাদ্য গ্রহণের নীতিমালা, সুষম খাদ্যের বৈশিষ্ট্য। সুষম খাদ্যের বৈশিষ্ট্য কি? যে খাবারে আমাদের সকল খাদ্যের একটা ব্যালান্স থাকে। যেমন আমাদের জন্য প্রতিদিন কিছু পরিমাণে শর্করা প্রয়োজন শক্তির জন্য, তাপ উৎপন্ন হওয়ার জন্য কিছু পরিমাণ স্নেহ প্রয়োজন, আমাদের বডিতে আমরা যে বড় হই, বড় হওয়ার জন্য আমাদের অবশ্যই ইয়ে প্রয়োজন, আমিষ প্রয়োজন। এবং দেখা যাচ্ছে আমাদের শরীরে অনেক জায়গায় ক্ষত হয়, আমাদের শরীরের বিভিন্ন জায়গার কোষ প্রতিনিয়তই নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো আবার নতুন করে তৈরি করা লাগে। এইজন্য আমাদের নির্দিষ্ট পরিমাণ আমিষ লাগে। এখন দেখা যাচ্ছে কি যে আমাদের এই যে জিনিসগুলো প্রয়োজন, এই জিনিসগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ আছে। এই পরিমাণগুলো যে খাবারের ভিতরে থাকবে, নির্দিষ্ট পরিমাণে শর্করা থাকবে, আমিষ থাকবে, স্নেহ থাকবে, ভিটামিন থাকবে, খনিজ লবণ থাকবে, পানি থাকবে, আঁশ জাতীয় খাদ্য। এই সবগুলো খাদ্যের কম্বিনেশন মিলে কি হবে? সুষম খাদ্য থাকবে। তাই বলতেছে যে সবকিছু থাকবে, শর্করা, আমিষ নির্দিষ্ট অনুপাতে থাকবে। খাদ্যের প্রয়োজনীয় ভিটামিন, রাফে সেলুলোজ ইত্যাদি থাকবে। খাদ্যের অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ পানি, খনিজ লবণ থাকবে, ইত্যাদি ইত্যাদি। সহজপাচ্য ইয়ে থাকবে, ইত্যাদি ইত্যাদি। সুষম খাদ্যের তালিকা। এখন সুষম খাদ্যের তালিকা কি? মনে করো তোমার বয়স 18 বছর, আর আরেকজনের বয়স 40 বছর, আরেকজনের বয়স 4 বছর। তা তোমার জন্য যে খাবারটা সুষম, বা তোমার প্রতিদিন যে খাবারটা লাগবে, আরেকজনের তো আর সে খাবার লাগবে না। তোমার যে খাবারটা লাগবে ৪ বছরের বয়সের তো আর সেরকম খাবার লাগবে না। ৪০ বছর বয়সেও তো আরেকজনের তোমার অনুযায়ী লাগবে না। এইজন্য এইটা সুষম খাদ্য, নির্দিষ্ট কোনো ইয়ে নাই যে এইটাই সুষম খাদ্য। সুষম খাদ্য কেমন? সুষম খাদ্য হচ্ছে তোমার যেটা প্রয়োজন, তোমার বডি অনুযায়ী, তোমার বয়স অনুযায়ী, তোমার পেশা অনুযায়ী, তোমার শারীরিক অবস্থা অনুযায়ী। দেখো, মানে তুমি কি ছেলে না মেয়ে, তোমার বয়স কেমন, তোমার পেশা, তোমার এইগুলো সবকিছু বিবেচনা করতে হবে। দেখা যাচ্ছে কি যে আমরা স্টুডেন্ট মানুষ, আমি মেডিকেলের স্টুডেন্ট, আমি সারাদিন বসে থাকি আর ক্লাস করি, আবার রুমে এসে ঘুমাই। এটা হচ্ছে আমার কাজ, ধরো আনুমানিক। তো আমার যে পরিমাণে লাগবে, আরেকজন সকালবেলা উঠে খেলাধুলা শুরু করে, সারাদিন তার খেলাধুলা করা লাগে, ধরো তামিম ইকবাল অথবা মুশফিকুর রহিম, এরা সারাদিন হার্ড প্র্যাকটিস করে। তো এদের যে পরিমাণে শক্তি লাগবে, আমার নিশ্চয়ই এত শক্তি লাগবে না। তো এই জিনিসটা খেয়াল করে হচ্ছে এই সুষম খাদ্যটা নির্বাচন করতে হবে। খাদ্যের মূল্যবান সম্পর্কে দেখা যাচ্ছে কি যে আমি, ধরো যে আমি অনেক শহরে বসবাস করি, আমার অনেক টাকা পয়সা আছে। আবার আরেকজন আছে, সে গ্রামে বসবাস করে, সে সব ধরনের খাদ্য তার কাছে নাইও, অথবা তার টাকা পয়সাও অত নাই যে সে সবকিছু ঠিক মতো কিনে খেতে পারবে। সেই ক্ষেত্রে হচ্ছে খাদ্যের মূল্যবান সম্পর্কে একটা ধারণা থাকা দরকার।
এবং দেহের ক্ষয়পূরণ প্রয়োজনে আমিষ সরবরাহ নিশ্চিতকরণ, পরিমাণ মতো ভিটামিন এসব তো বলছি। এবার হচ্ছে কি ঋতুতে যে ফলগুলো আসে দেখা যাচ্ছে গ্রীষ্মকালে নির্দিষ্ট ফল থাকে, শীতকালে শাকসবজি থাকে এগুলোর কথা একটু খেয়াল রাখছে। পারিবারিক আর্থিক সংগতি এবং সদস্য সংখ্যা নির্বাচন। এগুলো সুন্দর করে। এবার পূর্ণবয়স্ক পুরুষ ও নারীর সুষম খাদ্যের তালিকা। এগুলো একটুখানি দেখে নিতে হবে কেমন? আচ্ছা এগুলো পরে একসময় পড়াচ্ছি সামনে। এগুলো কি হিসাবে? দেখা যাচ্ছে কি যে এই খাদ্যের হিসাব করা যায়। খাদ্যের প্রতিটা খাদ্যে মানে একটা মানুষের প্রতিদিন কি পরিমাণে শক্তি প্রয়োজন, কি পরিমাণে আমিষ প্রয়োজন, কি পরিমাণে এটার একটা হিসাব করা যায়। এটা সামনে আছে অধ্যায়ে যাচ্ছি। তো সেইটার জন্য আমরা যদি খাদ্যে কি পরিমাণে শক্তি আছে এই জিনিসটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের প্রতিদিন কি পরিমাণে খাদ্য আমাদের খাওয়া উচিত এটাও আমরা জানতে পারবো। এইজন্য হচ্ছে এই জিনিসটা একটা চার্ট করে দিছে যে কি খাদ্যে কোন পরিমাণে শক্তি থাকে। এই যে চালে দেখা যাচ্ছে ১০০ গ্রাম চাল, ১০০ গ্রাম চালে ৩৪৬ কিলো ক্যালোরি শক্তি থাকে। এখন কিলো ক্যালোরি কি? শক্তির একটা হিসাব, শক্তির একটা একক। এখন শক্তির একক যদি আমি ক্যালোরি দিই দেখা যাচ্ছে অনেক হাজার ক্যালোরি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এরপরে যদি ৩৪৬ আবার ৩টা শূন্য খুবই সমস্যা। এইজন্য শক্তির একক ক্যালোরি পরে কিলো ক্যালোরি করছে। তাহলে ১০০ গ্রাম চালে ৩৪৬ কিলো ক্যালোরি শক্তি থাকে। গমে থাকে হচ্ছে ৩৪১, ছোলায় থাকে এত। যদি তেল পাওয়া যায় এই দেখো সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি তেলে প্রচুর পরিমাণে শক্তি থাকে। এই যে ঘি ৯০০, ১০০ গ্রাম ঘিতে ৯০০ কিলো ক্যালোরি শক্তি। ১০০ গ্রাম রান্নার তেলে ৯০০ কিলো ক্যালোরি শক্তি। প্রচুর পরিমাণে শক্তি থাকে। তো এই জিনিসটা একটু দেখে না এটা লাগবে কেন? কারণ আমরা যখন একটা মানুষের কি পরিমাণে প্রতিদিনের খাদ্য প্রয়োজন এটা হিসাব করব, তখন আমাদের মানে আগে হচ্ছে আমাদের প্রয়োজনীয় শক্তি হিসাব করব। এবার সেই শক্তি অনুযায়ী কি খাবো, কতটুকু খাবো সেজন্য এটা একটু প্রয়োজন। পুষ্টি অভাবজনিত রোগ গয়টার। গয়টার মানে কি? গলগণ্ড। এটা কি হয়? এই দেখো গলা ফুলে কি হয়েছে মহিলার। কি হয়েছে মূলত? এটা হচ্ছে এই যে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায়। এখানে একটা গ্ল্যান্ড আছে তার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি। আমাদের পরিপাক যেমন গ্রন্থি আছে, আরও অনেক গ্রন্থি অনেক কাজের অনেক ধরনের গ্রন্থি শরীরে আছে। তার ভিতরে একটা গ্রন্থি হচ্ছে এখানে থাইরয়েড গ্রন্থি। এখন কি হয়? দেহে যদি আয়োডিনের অভাব হয় তাহলে হচ্ছে এই থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। এই জন্য দেখবা কি যে লবণের অ্যাডে বারবার বলে আয়োডিনযুক্ত লবণ, আয়োডিনযুক্ত লবণ। কি হয়? এই আয়োডিনযুক্ত লবণ খেলে এই আয়োডিনের অভাবটা পূরণ হয়। আর এই আয়োডিনের অভাব পূরণ হলে আর এই গলগণ্ডটা হয় না। বিশেষ করে যারা সমুদ্রের আশেপাশে, সমুদ্রের এলাকায় বসবাস করে, তাদের মাটিতে লবণাক্ত মাটি এবং এই মাটিতে প্রচুর পরিমাণে আয়োডিনযুক্ত খাবার থাকে। এই মাটিতে যে সবজিগুলো হয় এগুলো আয়োডিন সমৃদ্ধ হয়। কিন্তু যারা সাগর থেকে অনেক দূরে একদম উত্তর এলাকায় বসবাস করে তাদের সমস্যা হচ্ছে তারা যেহেতু সাগর থেকে দূরে তাদের আয়োডিনের অভাবে একটু বেশি। কারণ তাদের যে খাবারগুলো থাকে প্রাকৃতিক থেকে যে খাবারগুলো আসে এই খাবারে খুব বেশি আয়োডিন থাকে না। এই খাবারে আয়োডিন না থাকার কারণে তাদের আয়োডিনের ঘাটতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য দেখবে যে উত্তরাঞ্চলের যে লোকগুলো তাদের এই গলগণ্ড হওয়ার এটা বেশি। এই দেখো যে উত্তরবঙ্গ এবং পার্বত্য এলাকার মাটিতে আয়োডিন কম থাকে এই দেখুন যে ইত্যাদি রাতকানা। ভিটামিন এ। এখন আমাদের চোখ দিয়ে যে দেখি, এই চোখ দিয়ে দেখার জন্য চোখে এক প্রকারের কেমিক্যালের প্রয়োজন হয়। সেটা হচ্ছে ভিটামিন এ। এই ভিটামিন এ ছাড়া দেখা সম্ভব না। এখন আমাদের যদি ভিটামিন এ কমে যায় তাইলে কি হবে? ভিটামিন এ কমে গেলে ওই দেখাটা ঠিকমতো আমরা দেখতে পাবো না। আর দেখতে না পাইলে কি হবে? ১ম এ হচ্ছে কম আলোতে দেখা বন্ধ হয়ে যাবে, তারপরে সম্পূর্ণ আলোতে দেখা বন্ধ হয়ে যাবে। এখন কম আলোতে দেখা মানে কি? রাত্রে বেলা হচ্ছে আলো কমে যায়। আর রাত্রেবেলা আলো কমে গেলে হয় কি? কিন্তু দিনের বেলা তো আলো বেশি থাকে। ১ম পর্যায়ে ধরো যে রোগটা অল্প একটু হয়েছে। অল্প একটু হলে কি হবে? আলো কমে একদম দেখবে না আর আলো বেশি হলে অল্প দেখবে। এই জন্য এই রোগটা শুরু হয় হচ্ছে রাত কানার মাধ্যমে। আর এটা যদি আরো বাড়তে থাকে তাহলে দিনের বেলাও কানা হয়ে যায়। এই জন্য এটাকে বলতেছে আহ, রাত কানা। আর ব্যাপারটা হচ্ছে কি আমাদের এখানে তোমাদের যেহেতু লেখা আছে আর একটু বলি যে রড কোন নামে একটা ব্যাপার আছে আমাদের শরীর মানে চোখে দুই প্রকারের আছে দুই প্রকারের কোষ আছে একটা হচ্ছে রড কোষ মানে একটা নাম হচ্ছে রড কোষ আর একটা নাম হচ্ছে কোন কোষ মানে এটার নাম হয়েছে কি একটা হচ্ছে রডের মতো লম্বা এরকম লম্বা আর একটা হচ্ছে একটু কোনা মতো তিন কোনা মতো এই ধরনের তো এই জন্য এইটার নাম দিছে মানে কোষের তো একটা নাম দিতে হবে আলাদা যেহেতু দুই প্রকারের পাওয়া গেছে এই জন্য যেটা লম্বা সেটার নাম দিছে রড কোষ আর যেটা একটু কোনা মতো সেটার নাম দিছে হচ্ছে কোন কোষ তো এই রড কোষ কোন কোষ হচ্ছে কি করে এই দেখাটা নিয়ন্ত্রণ করে তো আমরা যখন এই ভিটামিন এর অভাব হয় তখন এই রড কোষ কোন কোষ ক্ষতিগ্রস্ত এই রড কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় আর এই রড কোষগুলো কি হয় মূলত স্বল্প আলোতে দেখার জন্য এই রড কোষটা ব্যবহার করা হয় এখন যেই তোমার রড কোষ ক্ষতিগ্রস্ত হবে তুমি আর স্বল্প আলোতে দেখতে পাবে না আর এই কোন কোষ যেগুলো এগুলো হচ্ছে তুলনামূলক বেশি আলোতে দেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় দিনের বেলা কালার ভিশন যেটা আমরা রং দেখি এটা হচ্ছে কোন কোষ দিয়ে দেখি আর রাত্রেবেলা যেটা দেখি কালার ছাড়া এটা হচ্ছে রড কোষ দিয়ে দেখি এখন রড কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় রাত্রেবেলা কিছু দেখতে পাই না এইটা বলছে এখানে
এবারে কি করতে হবে? ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাইতে হবে, মিষ্টি কুমড়া টুমড়া ইত্যাদি ইত্যাদি যা যা আছে তাই তাই দেখতে হবে। আর যদি বেশি অসুবিধা হয় তাহলে হচ্ছে ওষুধ প্রয়োগ করতে হবে। আর এই যে যে ব্যাপারটা এটাকে বলতেছে জেরপ্থ্যালমিয়া, হ্যাঁ? এটা একটা নাম। এটা পড়ে দেখে নিও। রিকেটস। আচ্ছা, রিকেটস রক্তশূন্যতা। রিকেটস মানে কি? রিকেটস মানে এই যে ক্যালসিয়ামের অভাবে এই ঝামেলা হয়। পরিষ্কার। এই যে এটা হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত একটি রোগ যা ভিটামিন ডি এর অভাবে হয়। হ্যাঁ? এই ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়ামের খুব বড় একটা সম্পর্ক। এজন্য আমি ক্যালসিয়ামের কথা বললাম। তাহলে ভিটামিন ডি এর অভাবে কি হবে? রিকেটস হবে। কি হয় তোমরা একটু পড়ে নিও। এটা মানে বোঝানোর মতো কিছু না। মানে উপরে যেরকম বুঝাইলাম এরকম কিছু সমস্যা হয়। আমি পরে দেখাই দিব যখন ডিটেলস পড়াই। রক্তশূন্যতা, ভিটামিন বি টুয়েলভ, এই ভিটামিন বি টুয়েলভ এর অভাবে কি হয়? মূলত রক্ত যে জিনিস দিয়ে তৈরি হয় সেই জিনিস আমরা খাই প্রচুর পরিমাণে, অসুবিধা নেই, কিন্তু আমরা যখন খাই সেই জিনিস অ্যাবজর্ব হওয়ার জন্য ভিটামিন বি টুয়েলভ প্রয়োজন। এখন ভিটামিন বি টুয়েলভ যখন থাকে না, দুঃখিত, মানে ভিটামিন বি টুয়েলভ হচ্ছে রক্ত উৎপন্ন করার জন্য প্রয়োজন। এখন ভিটামিন বি টুয়েলভ যখন কম হয় রক্ত ঠিকমতো উৎপন্ন হয় না। আর ভিটামিন বি টুয়েলভ যদি না থাকে আর রক্ত যদি ঠিকমতো উৎপন্ন না হয় তখন রক্ত কমে যায়। এটাকে বলতেছে রক্তশূন্যতা। এটা আমরা সামনে ডিটেলস পড়বো রক্তশূন্যতা নিয়ে, হ্যাঁ? এটা এখন না। পুষ্টির উপাদানসমূহ খাদ্যের পরিমাপের একক। এই যে খাদ্য পরিমাপের একক তো আমি বললাম যে কিলো কিলো ক্যালোরি। এই যে এক খাদ্য ক্যালোরি সমান ১ কিলো ক্যালোরি। হ্যাঁ, এটা জিনিসটা একটু মনে রাখো। সমস্যা হবে এটা নিয়ে। ১ খাদ্য ক্যালোরি মানে খাদ্যের এককই কিলো ক্যালোরি। এইজন্য বলতেছে ১ খাদ্য ক্যালোরি সমান ১ কিলো ক্যালোরি। বলিনি কিন্তু যে ১ ক্যালোরি সমান ১ কিলো ক্যালোরি না কিন্তু। ১ খাদ্য ক্যালোরি সমান ১ ক্যালোরি। তার মানে খাদ্যের হিসাবটাই হয় কিলো ক্যালোরিতে। কেন? কারণ খাদ্যে প্রচুর পরিমাণে শক্তি থাকে। এখন তুমি দেখা যাচ্ছে ৫ ক্যালোরি মানে ৫ হিসাব করতে গেলে ৫,০০০ ক্যালোরি বলতে হবে। এজন্য ৫,০০০ না বলে বলতেছে কি? ওই এককটাই করে দিছে হাজারে। তাহলে ৫ কিলো ক্যালোরি বলতেছে। এই যে ১ খাদ্য ক্যালোরি মানে ১ কিলো ক্যালোরি। এটা এক মানে ১,০০০। তো এবারে ১ কিলো ক্যালোরি সমান 4.2 জুল, প্রায় কাছাকাছি। 4.18 বলে অনেক সময়। এই যে এই জিনিসটা একটুখানি দেখে রাখো যে খাদ্যের উপাদানটা শর্করা ১ গ্রাম ১ গ্রাম খাদ্যে ১ গ্রাম শর্করায় ৪ গ্রাম হচ্ছে মানে ৪ কিলো ক্যালোরি শক্তি থাকে। ১ গ্রাম আমিষে ৪ কিলো ক্যালোরি শক্তি থাকে। আর ১ গ্রাম চর্বি যদি ভাঙে সেক্ষেত্রে ৯ কিলো ক্যালোরি শক্তি থাকে। এজন্য চর্বি যত আমরা বেশি খাই হয় কি এই চর্বিটা অনেক পরিমাণে শক্তি নিয়ে থাকে, তো এজন্যই আমরা বেশি চর্বি খাইলে চর্বিটা খুব বেশি হজম হতে চায় না। অনেকক্ষণ দেখা যাচ্ছে ক্ষুধা লাগতেছে না। কেন? কারণ চর্বিতে এত বেশি পরিমাণে শক্তি, এইটা হচ্ছে ওই খরচ হইতে টাইম লাগে। আর চর্বি হজম হয় একটু দেরি করে। যে কারণে এই চর্বিটায় আ যখন খাই তখন ক্ষুধা একটু কম লাগে। তাহলে দেখো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমরা যদি ১০০ গ্রাম ১০০ গ্রাম না ১ গ্রাম শর্করা খাই তাহলে ৪ কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। ১ গ্রাম আমিষ খাইলে সেটা যদি ভাঙে ৪ কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। কিন্তু ১ গ্রাম যদি মানে চর্বি খাই তাহলে আমাদের ৯ কিলো ক্যালোরি মানে ডাবলেরও বেশি। দেখছো ব্যাপারটা? তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। মোটামুটি খাদ্য সম্পর্কে একটা ধারণা, রোগগুলো নিয়ে কথা বলা আমাদের একটু বেশি হয়ে গেছে। কারণ রোগগুলো একটু ডিটেইলস পড়াবো। অনেক কিছুই বাদ আছে রোগগুলো নিয়ে। তো সামনের ভিডিওতে আমরা কি করব? আ এই যে হিসাবটা আমাদের একটা পূর্ণবয়স্ক মানুষ, একটু আগে বললাম যে তোমার বয়স ধরো ১৮ বছর। তো তোমার শক্তির প্রয়োজন, তোমার খাদ্যের প্রয়োজন একটা ৪ বছরের বাচ্চার মতো হবে না। আবার একটা ৪০ বছরের মানুষের মতোও হবে না। তো তোমার খাদ্যের কি পরিমাণে প্রয়োজন এবং তোমার কি মানে তোমার কতটুকু খাদ্য লাগবে, কোন খাদ্য কতটুকু লাগবে এইটার যে হিসাব করাটা, এইটা আমরা সামনের ভিডিওতে শিখব। এবং মনে করো কি যে তোমার শরীরের অবস্থা কি, আরেকটা ব্যাপার এখানে আছে। তোমার শরীরের অবস্থা কি? ধরো তুমি কি তোমার কি বেশি খাবার প্রয়োজন নাকি কম খাবার প্রয়োজন? না তুমি কি মোটা হয়ে যাচ্ছ অথবা তুমি কি তুলনামূলক মোটা নাকি তুমি কি তুলনামূলক চিকন? এরও একটা হিসাব আছে আমাদের। তো হিসাব করলে তোমার বয়স দিয়ে, তোমার মানে সরি তোমার ওজন দিয়ে, তোমার উচ্চতা দিয়ে একটা হিসাব আছে। সেই হিসাবটা করলে তুমি আসলে কি পর্যায়ে আছো এইটা বোঝা যাবে। যেমন একটা বোঝো ব্যাপারটা। একটা মানুষ ৬০ কেজি। ধরো আমার ওজন ৬০ কেজি ধরো। আমার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ধরো। তাহলে আমি কিন্তু নিজেকে মোটা বলছি না। আমি আবার নিজেকে চিকনও বলছি না। কিন্তু একটা মানুষের ওজন মানে একটা মানুষ ৪.৫ ফিট। তার ওজন ৬০ কেজি। তাহলে তুমি বলবা তাকে মোটা। আবার একটা মানুষ ৬ ফিট। তার ওজন ৬০ কেজি। তুমি তাকে বলবা যে একদম চিকন। কিন্তু একই ওজন কিন্তু উচ্চতার ভিন্নতার কারণে তুমি কাউকে মোটা বলতেছো, কাউকে স্বাভাবিক বলতেছো, কাউকে চিকন বলতেছো।
তো কি হইলে চিকন হয়, কি হইলে মোটা হয়, সংখ্যার মাধ্যমে প্রকাশ করার যে ব্যাপারটা, এইটা শিখবো আমরা সামনের ক্লাসে। তো সামনের ক্লাসে আমরা ২ টা জিনিস শিখবো। একটা মানুষের কতটুকু শক্তি প্রয়োজন এবং তার জন্য কি, কি খাবার প্রয়োজন, কিভাবে হিসাব করা হয় বিষয়টা। আর আরেকটা হচ্ছে সেই কোনো একটা মানুষ মোটা নাকি চিকন, তার খাদ্য বেশি প্রয়োজন নাকি কম প্রয়োজন, এইটা নিয়ে আমরা সামনের ক্লাসে কথা বলবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।